সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি আজকে ওডোন্টোজেনিক টিউমারের দ্বিতীয় ক্লাসটি। প্রথম দিন আমি ওডোন্টোজেনিক যে টিউমার ছিল সেটার আমি ক্লাসিফিকেশন পড়িয়েছিলাম। ওডোন্টোজেনিক টিউমারের যে ক্লাসিফিকেশন তার মধ্যে যে সবচেয়ে কমন যেটি এবং ইম্পর্টেন্ট সেটি হচ্ছে অ্যামিলোব্লাস্টোমা। এই অ্যামিলোব্লাস্টোমা সম্বন্ধে আমি বলেছিলাম এটার টাইপ, এটার যে পেরিফেরাল অ্যামিলোব্লাস্টোমার ক্লিনিক্যাল ফিচার্স, ট্রিটমেন্ট, ইউনিসিস্টিক অ্যামিলোব্লাস্টোমার ক্লিনিক্যাল ফিচার্স, রেডিওগ্রাফিক ফিচার্স, তারপরে মাল্টিসিস্টিক অ্যামিলোব্লাস্টোমার সম্বন্ধে বলা শুরু করছিলাম, রেডিওগ্রাফিক ফিচার্স। হিস্টোপ্যাথোলজিক্যাল এখানে মনে হয় বলা হয়নি। তো হিস্টোপ্যাথোলজিক্যাল যে টাইপ, যেটা সলিড, সেটা হচ্ছে মেইনলি দুইটা ধরনের আছে, একটা হচ্ছে ফলিকুলার আর একটা হচ্ছে প্লেক্সিফর্ম। এই দুটাই হচ্ছে মেইন ভ্যারাইটি, এছাড়া কিছু সাব ভ্যারাইটি আছে, ঠিক আছে। আদার ভেরিয়েশনও আছে কিছু, সেটা পরে আসতেছি। এটা আনএনক্যাপসুলেটেড থাকে, হ্যাঁ, অন্য টিউমার যেরকম সুন্দর এনক্যাপসুলেশন থাকে এটাতে অত ভালো ক্যাপসুল যেটা কাভারিং সেটা অত সুন্দর থাকে না। নেচারটা হচ্ছে ইনফিলট্রেটিং, মানে হচ্ছে এটা বনের মধ্যে ইনফিলট্রেট করে, বাট সাম এরিয়াস আর ওয়েল ডিমার্কেটেড। কিছু এরিয়া আছে আবার ওয়েল ডিমার্কেশন থাকে, এবং এই সলিডের মধ্যেও সিস্টিক ডিজেনারেশনটা সাধারণত কমনলি হয়ে থাকে। ফলিকুলার অ্যামিলোব্লাস্টোমা সম্বন্ধে বলি। এটা মনে রাখো যে এটা হচ্ছে ফলিকুলার একটা কমন ভ্যারাইটি, এটা হিস্টোলজিক্যাল ভ্যারাইটি। হ্যাঁ, কনসিস্ট অফ আইল্যান্ডস অফ এপিথেলিয়াল সেলস ইন কানেক্টিভ টিস্যু স্ট্রোমা। কানেক্টিভ টিস্যুতে কোলাজেন থাকে অনেক, এবং আইল্যান্ডস গুলো, যে এপিথেলিয়াল যে আইল্যান্ডস গুলো, সেগুলো কি দিয়ে তৈরি হয়? এনামেল অর্গান, which consist of central angular cells like stellate reticulum। আর এই অ্যামিলোব্লাস্ট সেলগুলা কিরকম থাকে সেটা তোমরা এর আগে জানো, যে একটা অ্যামিলোব্লাস্ট সেল হচ্ছে টল কলামনার সেল, হ্যাঁ, উইথ রিভার্স পোলারিটি অ্যামিলোব্লাস্ট সেল থাকবে। অ্যামিলোব্লাস্ট সেলের পিকচার দেখতে পাচ্ছ। হিস্টোপ্যাথোলজিক্যাল স্লাইড গুলো এরকম দেখা যায়, যে ফলিকুলার অ্যামিলোব্লাস্টোমাটা এখানে দেখা যাচ্ছে যে আইল্যান্ড গুলো, বিভিন্ন ধরনের আইল্যান্ড গুলো দেখা যাচ্ছে, যেখানে অ্যামিলোব্লাস্ট সেল থাকবে, মাঝখানে কানেক্টিভ টিস্যু কোলাজেন থাকবে। প্লেক্সিফর্মটা নেক্সট যেটা কমন ভ্যারাইটি, সেটা হচ্ছে প্লেক্সিফর্ম। প্লেক্সিফর্মটা কনসিস্ট অফ কর্ডস or sheets or strands of epithelium in loosely arranged connective tissue stroma। এখানে stellate reticulum like cell লেস থাকবে, কম থাকবে। অ্যাকান্থোমেটাস ফলিকুলার প্লেক্সিফর্মে সাধারণত কমন ভ্যারাইটি। এর মধ্যে কিছু চেঞ্জ যদি থাকে ফলিকুলার অথবা প্লেক্সিফর্ম ভ্যারাইটি গুলোর মধ্যে, তখন আমরা কিছু সাব ক্লাসিফিকেশন আছে। একটা নাম দিয়েছে অ্যাকান্থোমেটাস। এখানে কি হবে? স্কোয়ামাস মেটাপ্লাসিয়া থাকবে উইথ কেরাটিন ফরমেশন ইন সেন্ট্রাল কোর অফ এপিথেলিয়াল আইল্যান্ড। এপিথেলিয়াল আইল্যান্ড থাকবে, সেখানে যে সেন্ট্রাল এরিয়া সেখানে থাকবে কি স্কোয়ামাস মেটাপ্লাসিয়া এবং কেরাটিন ফরমেশন। এই জিনিসগুলা কিন্তু আবার স্কোয়ামাস মেটাপ্লাসিয়া, কেরাটিন ফরমেশন, এটা দেখে অনেক সময় কনফিউশন আসতে পারে যে এটা আবার
ক্যান্সার কিনা। এগুলো কিন্তু স্কোয়ামাস সেল কার্সিনোমাতেও এরকম থাকে। পিঙ্ক or eosinophilic color. Plexiform ameloblastoma histopathological slide. সুতার মতো স্ট্রান্ডস এরকম থাকে, একটা একটার সাথে ইন্টারকানেক্টিং। অ্যাকান্থোমেটাস যেটা বললাম একটু আগে। আরেকটা আছে গ্র্যানুলার সেল টাইপ। গ্র্যানুলার সেল পাওয়া যাবে এখানে, গ্র্যানুলার সেল স্টেরেট রেটিকুলামে পাওয়া যাবে। এখানে সাইটোপ্লাজম প্রচুর থাকে, স্মল সাইজের নিউক্লিয়াস থাকবে, সাইটোপ্লাজমে গ্যানুস থাকবে। এই টাইপটা একটু কম বয়সে হয়, বাট গ্র্যানুলার সেল টাইপ যেটা সেটা কিন্তু অ্যাগ্রেসিভ টাইপ। ভ্যারাইটিসটা এটা বেশ অ্যাগ্রেসিভ। গ্যানুস দেখা যাচ্ছে গ্র্যানুলার সেলেনোমায় অনেক। আরেকটা আছে বেজাল সেল টাইপ। বেজাল সেল পাওয়া যাবে এখানে, রাউন্ড শেপের বেজাল সেল বা বেজালয়েড সেল পাওয়া যাবে। Here ameloblast cells cuboidal or low columnar. সাধারণত ameloblast সেলগুলো টল কলামনার হয়ে থাকে, কিন্তু এখানে কিউব শেপ বা লো কলামনার হয়ে থাকে। নো স্টিলেট রেটিকুলাম, স্টিলেট রেটিকুলাম থাকে না। লুক লাইক বেজাল সেল কার্সিনোমা। এটা একটা বেজাল সেল অ্যামেলোব্লাস্টোমার হিস্টোপ্যাথোলজিক্যাল স্লাইডের পিকচার, এটা তোমরা বইয়ে পাবা। ডেসমোপ্লাস্টিক, এটা ভ্যারাইটিস গুলোর মধ্যে লাস্ট ভ্যারাইটি। এখানে এপিথেলিয়াল টিস্যুর চাইতে কানেকটিভ টিস্যু প্রচুর থাকে, অনেক থাকে, এবং কি করে এত বেশি থাকে যে সেটা কম্প্রেস করে দেয় অ্যামেলোব্লাস্ট সেলকে। লেস থাকে এপিথেলিয়াল অর অ্যামেলোব্লাস্ট টিস্যু, এবং যেটা থাকে সেটাকে কম্প্রেস করে রাখে। ইন্টারলোকিউলার ক্যালসিফিকেশন ফাউন্ড, তাহলে কি হবে এখানে ক্যালসিফিকেশন পাওয়া যাবে। তাহলে ক্যালসিফিকেশন যদি হয় তাহলে কি হবে, এখানে কিছুটা রেডিওলুসেন্সির মাঝখানে রেডিও অপাসিটিও পাওয়া যাবে, মানে মিক্স টাইপের হবে। অ্যামেলোব্লাস্টোমা নরমালি কিন্তু রেডিওলুসেন্ট, কিন্তু এই ভ্যারাইটিসটাতে রেডিও অপাসিটিও পাওয়া যাবে। আরেকটা মজার জিনিস হলো, সবগুলো সাধারণত ম্যান্ডিবুলে বেশি হয়, অ্যামেলোব্লাস্টোমা তো ম্যান্ডিবুলেই বেশি হয় 80% জানি, কিন্তু এই ডেসমোপ্লাস্টিক ভ্যারাইটিটা আবার ম্যাক্সিলাতে বেশি হয়। খুব ইন্টারেস্টিং। এটা সাইটোকাইন রিলিজ করে এই ডেসমোপ্লাস্টিক অ্যামেলোব্লাস্টোমা, which causes fibrous tissue proliferation, যেটা fibrous tissue proliferation করে। এটা ডেসমোপ্লাস্টিক অ্যামেলোব্লাস্টোমা স্লাইড। তো আমরা দেখলাম যে হিস্টোপ্যাথোলজিক্যাল ভ্যারাইটিস অফ সলিড অ্যামেলোব্লাস্টোমা আমরা পাইলাম যে ফলিকুলার, প্লেক্সিফর্ম, অ্যাকান্থোমেটাস, তারপর গ্র্যানুলার সেল টাইপ, বেজাল সেল টাইপ, ডেসমোপ্লাস্টিক। এখন ম্যালিগন্যান্ট অ্যামেলোব্লাস্টোমা একটা টার্ম আছে, এটা হচ্ছে যে আসলে এটা মানে তোমার হিস্টোপ্যাথোলজিক্যালি এটা অ্যামেলোব্লাস্টোমাই, এটা আসলে ক্যান্সার না, কারণ এটা তোমার মানে ক্যারেক্টারিস্টিক্স অফ হিস্টোপ্যাথোলজিক্যাল ফিচার সেম লাইক অ্যামেলোব্লাস্টোমা, কিন্তু এটা আসলে জতে পাওয়া যায় না, এটা পাওয়া যায় হচ্ছে লাংসে। এটাকে আমরা বলি ম্যালিগন্যান্ট অ্যামেলোব্লাস্টোমা। আসলে এটা ঘটনাটা অ্যাকচুয়ালি যে লাংসে যে অ্যামেলোব্লাস্টোমা হয় সেটা ঠিক না, বা এটা যে মেটাস্ট্যাসিস হয়ে লাংসে গেছে সেটাও না। আসলে অনেক সময় তোমার যদি টিউমারটা অনেক বড় হয় তখন যে অ্যামেলোব্লাস্টোমা যদি ওরাল ক্যাভিটিতে চলে আসে, জ থেকে সফট টিস্যুতে এসে যদি মিকুজা, ওরাল মিকুজা ভেদ করে যদি
ওরাল ক্যাভিটিতে চলে আসে তখন অনেক সময় টিউমারের কিছু অংশ গলা দিয়ে পেটে চলে যেতে পারে বা লাংসে চলে যেতে পারে, অথবা অনেক সময় অপারেশনের সময়ও কিছু টিউমারের সেল, অ্যামোবাস্টোমা সেল লাংসে চলে যেতে পারে স্লিপেস করে। তখন লাংসে এটা সিডিং হয় এবং সেইটা আমরা বলতেছি ম্যালিগনেন্ট অ্যামোবাস্টোমা, বাট এটা ট্রু ম্যালিগনেন্ট না, যদিও ঘটনাটা খুব রেয়ার। অ্যামিলোব্লাস্টিক কার্সিনোমাটা কি? অ্যামিলোব্লাস্টিক কার্সিনোমা এটা যতই হবে কিন্তু এটাতে বিনাইন কোনো ফিচার্স থাকবে না, এখানে ম্যালিগনেন্ট ফিচার্স পাওয়া যাবে। ম্যালিগনেন্ট ফিচার্স মানে হিস্টোপ্যাথোলজিক্যাল চেঞ্জগুলো ম্যালিগনেন্ট হবে এবং এটা ট্রিটমেন্টটাও ম্যালিগনেন্টের মতো, কার্সিনোমার মতো এটা ট্রিটমেন্ট করতে হবে এবং এটার মেটাস্টেসিসও হতে পারে। তো অ্যামিলোব্লাস্টোমা, বিশেষ করে যে সলিড অ্যামিলোব্লাস্টোমা, এটা খুবই ডেঞ্জারাস, এটা রিকারেন্স রেট খুবই হাই। সো এটা ট্রিটমেন্টটা একটু অ্যাগ্রেসিভ হওয়াই উচিত, না হলে এটা কি হবে, এটা রিকারেন্স হবে, এটা অপারেশন করার পরে কিছুদিন পরে আবার হবে। সো আমরা চিন্তা করব এটা অ্যাগ্রেসিভ ট্রিটমেন্ট। যদিও বিনাইন ক্ষেত্রে আমরা অনেক সময় ইনিউক্লেশন করি, আমরা কিউরেটাস করি, কিন্তু অ্যামিলোব্লাস্টোমার ক্ষেত্রে দেখা গেছে আমরা যদি ইনিউক্লেশন করি অথবা কিউরেটাস করি, দেখা গেছে যে এটা অনেক হাই রিকারেন্স হয়। এজন্য আমরা টু প্রিভেন্ট দ্য রিকারেন্স, অ্যামিলোব্লাস্টোমার বেসিক ট্রিটমেন্টই হচ্ছে এটা বোনটা মানে টিউমারটা এক্সিশন করা। তো এটা যতে মানে আমরা যদি এক্সিশন করি, মানে বোন যদি আমরা এক্সিশন করি, এটাকে আমরা বলতেছি রিসেকশন। অ্যাকচুয়ালি রিসেকশনটা হচ্ছে এক্সিশন অফ দা বোনকে আমরা রিসেকশন বলি, কিন্তু শুধু রিসেকশন করলেই হবে না, টিউমারের পাশের হেলদি 1 সেন্টিমিটার মার্জিনও ইনক্লুড করতে হবে এই রিসেকশনের মধ্যে। এবং তারপরে যে গ্যাপটা হয়ে গেল, বোনটা যে আমরা টিউমার সহ ফেলে দিলাম, তো এই গ্যাপটাকে আমরা পূরণ করতে হবে এবং এটাকে আমরা বলতেছি রিকনস্ট্রাকশন। সো আমরা ফার্স্টে আমরা বলবো যে এটার ট্রিটমেন্টটা হচ্ছে রিসেকশন অফ দ্য টিউমার অ্যালং উইথ সারাউন্ডিং হেলদি মার্জিন। আমরা 1 সেন্টিমিটার কত যদি জিজ্ঞেস করা হয় তাহলে বলবো যে এভারেজলি 1 সেন্টিমিটার। Resection of the tumor by excision of the tumor along with surrounding healthy margin এবং followed by reconstruction of the defect of the bone. এখন রিসেকশনের বিভিন্ন টাইপ আছে, এটা পরে আমি আসতেছি। এনভলভ রিসেকশন, সেগমেন্টাল রিসেকশন, পার্শিয়াল রিসেকশন, হেমি ম্যান্ডিবুলেক্টমি, সাবটোটাল, টোটাল। এখন লাস্টে যেটা দেখা যাচ্ছে এখানে অপশন দুইটা রিসেকশন, কিন্তু আমরা যদি একটু কনজারভেটিভ ট্রিটমেন্ট করতে চাই তাহলে কিন্তু অ্যামিলোব্লাস্টোমার ক্ষেত্রে আমরা ইনিউক্লেশন করতে পারবো না, কিউরেটাস করতে পারবো না, যেটা আমরা সাধারণত সিস্টের ক্ষেত্রে করি। সিস্টের ক্ষেত্রে করি, টিউমারের কিছু বিনাইন টিউমারের ক্ষেত্রেও করি ইনিউক্লেশন, কিউরেটাস। কিন্তু যেহেতু অ্যামিলোব্লাস্টোমা হাইলি অ্যাগ্রেসিভ বিনাইন টিউমার, এই জন্য এটার ক্ষেত্রে আমরা অল্টারনেটিভ একটা কনজারভেটিভ অ্যাপ্রোচ আছে, সেটার নাম হচ্ছে ড্রেজিং মেথড। এটা হচ্ছে অল্টারনেটিভ সার্জিক্যাল অ্যাপ্রোচ ফর দ্য ট্রিটমেন্ট অফ অ্যামিলোব্লাস্টোমা। অন্যভাবে বলা যায় যে কনজারভেটিভ সার্জিক্যাল অ্যাপ্রোচ ফর দ্য ট্রিটমেন্ট অফ অ্যামিলোব্লাস্টোমা। ডেফিনিশন গুলো পরে সময় পাইলে দেখাবো। আমি আসি রিসেকশন যেগুলো বলছিলাম, সেই রিসেকশন গুলোর টাইপ।
প্রথমে আসো এন ব্লক রিসেকশন। Removal of the tumor mass and block with maintaining the continuity of the jaw। মানে এখানে ম্যান্ডিবুলটা আমরা রিসেকশন করব, কিন্তু এখানে ম্যান্ডিবুলের লোয়ার বর্ডার ইনট্যাক্ট থাকবে। এখানে ম্যান্ডিবুলটার মানে ডিসকন্টিনিউ হবে না, ম্যান্ডিবুলটা ইনট্যাক্ট থাকবে। মিনিমাম 1 সেন্টিমিটার বোন এট লোয়ার বর্ডার শুড বি লেফট। তাহলে আমরা এমন ভাবে কাটবো না যেন ম্যান্ডিবুলের লোয়ার বর্ডারে একেবারে বোন নাই হয়ে যায়। বোন যদি একেবারে কমে যায় তাহলে কি হবে? ফ্র্যাকচার হয়ে যাবে। সো আমরা তাহলে কি করব? লোয়ার বর্ডারে আমরা 1 সেন্টিমিটার পরিমাণ বোন অন্তত রেখে দেব। কাট মার্জিন গুলো শুড বি রাউন্ড। বিফোর অস্টিওটমি বাইকর্টিক্যাল সেকশন উইথ বার। কাটার আগে আমরা বিভিন্ন ইনস্ট্রুমেন্টে কাটি। তো আমরা প্রথমে বার আছে, মাইক্রোমোটর একটা মেশিন আছে, সেই মেশিনের সাথে বার লাগে। আমরা প্রথমে দাগ দিয়ে কাট দিব, তারপরে আমরা হাতুড়ি বাটাল আছে মানে সিজেল, অস্টিওটম, মেলেট, এই যন্ত্রগুলো দিয়ে আমরা কি করব? রিসেকশনটা বাকি অংশটা করব। এটা একটা ম্যান্ডিবুলের ছবি। দেখো এখানে টিউমারটা আছে এই অংশটাই। তাহলে আমার এটা এখানে যে কাট ডট 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 দেখা যাচ্ছে, এই ডট ডট যে মার্জিনটা, এটা হলো আমার কাট মার্জিন। এইভাবে যদি আমি এই অংশটা আমরা যদি ম্যান্ডিবুল থেকে ফেলে দেই, তাহলে এটা ম্যান্ডিবুলটা পুরো ডিভাইড হলো না, এখানে লোয়ার বর্ডারটা ইনট্যাক্ট থাকলো। এই টাইপের রিসেকশনকে আমরা বলি এন ব্লক রিসেকশন অথবা মার্জিনাল রিসেকশন আরেকটা নাম। কিন্তু এইটা কখন করা যাবে? যদি তোমার লোয়ার বর্ডারে কিছু পরিমাণ বোন রাখা সম্ভব হয়। যদি তোমার টিউমারটা যদি লোয়ার বর্ডারে চলে যায়, তাহলে এই রিসেকশনটা পসিবল হবে না, এন ব্লক রিসেকশন বা মার্জিনাল রিসেকশন। সেগমেন্টাল রিসেকশন। নাম থেকেই বোঝা যাচ্ছে যে এটা একটা সেগমেন্ট রিসেক্ট করতে হবে। রিমুভাল অফ দ্য টিউমার মাস উইথ কন্টিনিউটি ডিফেক্ট অফ দ্য জ। এখানে ম্যান্ডিবুলের যে কন্টিনিউটি, এইটা কি হবে? ব্রেক হবে, কন্টিনিউটি থাকবে না। এটাকে আমরা বলতেছি সেগমেন্টাল রিসেকশন। এখন এই ছবিতে আসি, আমরা একটা ম্যান্ডিবুলের রিসেকশন করছি, আমরা এই সেগমেন্টাল রিসেকশন। দেখো টিউমার যদি লোয়ার বর্ডারেও ইনভলভ করে, তাহলে আমরা তো টিউমার তো মানে ফেলে দিলে এটা পুরো লোয়ার বর্ডারটাকেও ফেলে দিতে হচ্ছে, তাহলে আমরা লোয়ার বর্ডার রাখতে পারবো না। আর এইদিকে আমরা 1 সেন্টিমিটার নিলাম, এই দিক থেকে 1 সেন্টিমিটার নিলাম, তাহলে 1 সেন্টিমিটার নিয়ে কি হলো? এই থেকে ম্যান্ডিবুলের এই পর্যন্ত যে সেগমেন্টটা, এই সেগমেন্টটাকে আমরা সরাই দিচ্ছি। তো এইরকম রিসেকশনকে আমরা বলবো সেগমেন্টাল রিসেকশন। এইটা বুঝতে পারছো আশা করি? খুব সিম্পল ব্যাপার বোঝার ক্ষেত্রে। এই দুটা ছবি দেখলে আরো ক্লিয়ার হবে। সেগমেন্টাল ভার্সাস ব্লক রিসেকশন। Segmental, left side, this one segmental resection, right side, this one en bloc resection or marginal resection. এখন আমরা আসি পার্শিয়াল ম্যান্ডিবুলেক্টমি। এটা আসলে আমরা সেগমেন্টাল রিসেকশনের মতোই বলা যায়। আসলে সেগমেন্টালের চাইতে একটু বড়। আমরা যদি চিন্তা করি যে সেগমেন্টালের চাইতে একটু বড় যদি আমরা রিসেকশন করি, তাহলে আমরা এটাকে বলতেছি আসলে পার্শিয়াল ম্যান্ডিবুলেক্টমি, মানে অর্ধেকের কম।
উইথ ডিসআর্টিকুলেশন কথাটা অর্থ হচ্ছে যে উইদাউট ডিসআর্টিকুলেশন মানে আমরা যদি কন্ডাইল সহ ম্যান্ডিবুলের এক পাশের অংশ ফেলে দিই তাহলে সেটাকে আমরা বলি পার্শিয়াল ম্যান্ডিবুলেক্টমি উইথ ডিসআর্টিকুলেশন, আর যদি আমরা কন্ডাইলটা রেখে দিই তাহলে উইদাউট ডিসআর্টিকুলেশন। মাঝখানে আরেকটা বাদ গেছে, সেটা হচ্ছে আমরা বলতে পারি হেমি ম্যান্ডিবুলেক্টমি যদি আমরা অর্ধেক ফেলি, পার্শিয়ালের চেয়ে বেশি অর্ধেক, তাহলে আমরা বলবো হেমি ম্যান্ডিবুলেক্টমি। সাবটোটাল মানে হলো হেমির চাইতে বেশি, আর অর্ধেকের চাইতে আরো বেশি যদি কাটতে হয় তাহলে সেটাকে আমরা বলবো সাবটোটাল ম্যান্ডিবুলেক্টমি। আর টোটাল তো পুরোটাই নেই। আমরা পাইলাম তাহলে রিসেকশনের টাইপ, প্রথমে এন ব্লক আর মার্জিনাল রিসেকশন, তারপর সেগমেন্টাল রিসেকশন, পার্শিয়াল ম্যান্ডিবুলেক্টমি, হেমি ম্যান্ডিবুলেক্টমি, সাবটোটাল এন্ড টোটাল ম্যান্ডিবুলেক্টমি। এখন আমরা যদি একটা পেশেন্টের রিসেকশন করি, আমরা এই পেশেন্টের কি কি কমপ্লিকেশন হতে পারে? একটা পেশেন্টের অ্যানোব্লাস্টোমা পেশেন্টের আমরা ট্রিটমেন্ট করলাম, আমরা রিসেকশন করলাম, তারপরে আমরা আবার সেটা রিকনস্ট্রাকশনও করলাম, কিন্তু রিকনস্ট্রাকশন করার সময় সেই গ্যাপটাতে আমরা কি দেই? আমরা অনেক সময় মানে প্লেট দেই, একটা রিকনস্ট্রাকশন প্লেট দেই, অনেক সময় আমরা রিকনস্ট্রাকশন প্লেটের সাথে বোন গ্রাফটও দেই, হ্যাঁ, যে বোন অন্য জায়গা থেকে নিয়ে এসে সেখানে মানে বোন দিয়ে পূরণ করি, রিকনস্ট্রাকশন প্লেট এর সাথে বোন লাগাই দিই, বোন গ্রাফট করি, এগুলো হচ্ছে আধুনিক চিকিৎসা। কিন্তু তারপরে তো কিছু মানে এই সমস্যা, এই ট্রিটমেন্টে কিছু কমপ্লিকেশন থেকে যায়, অনেক প্রবলেম হয় এবং অনেক হাইলি এক্সপার্ট লোক দরকার হয় ফর রিকনস্ট্রাকশন সার্জারির জন্য। তো এটা আসলে একটা জটিল অপারেশন এবং এটার জন্য অনেক এক্সপার্টও দরকার হয় এবং পেশেন্টের কমপ্লিকেশনও বেশি হয়। আমরা যদি রিসেকশনের পরে রিকনস্ট্রাকশন না করি তাহলে কি হবে? লস অফ জবন সাপোর্ট, জবনের সাপোর্ট থাকবে না, ডিফর্মিটি হবে। ঠিক মতো যদি রিকনস্ট্রাকশন করতে না পারি তাহলে ডিফর্মিটি হতে পারে, আবার রিকনস্ট্রাকশন যদি একেবারেই না করি তাহলে তো আরো ডিফর্মিটি হবে। ডিসফাংশন, যদি রিকনস্ট্রাকশন না করি তাহলে ডিসফাংশন হবে। রিকনস্ট্রাকশন যদি প্রপারলি করলাম কিন্তু প্রপারলি করলাম না তাহলে ডিসফাংশন হবে। ঠিক মতো খেতে পারবে না, কথা বলতে পারবে না, চাবাইতে পারবে না, অনেক সমস্যা হবে। যদি দাঁত না থাকে, দাঁতগুলো যদি আমরা রিপ্লেস না করি, ইমপ্লান্ট না করি, তাহলে তো খেতে পারবে না, কথা বলতে সমস্যা হবে। আলটিমেটলি এগুলো সাইকোলজিক্যাল ইফেক্ট হবে। আমরা যে রিকনস্ট্রাকশন প্লেট দিই সেটা অনেক সময় ভেঙে যায়, অনেক সময় স্কিনের বাইরে চলে আসে, তখন তো এগুলো আবার খুলে ফেলতে হয়, আবার এক ঝামেলা। বোন গ্রাফট দিলে অনেক সময় বোন গ্রাফটটা বের হয়ে আসে। তো বোন গ্রাফট অবশ্য এখন সাধারণত মানে আগে ফ্রি বোন গ্রাফট দেওয়া হইতো, ফ্রি বোন গ্রাফট অনেক সময় বের হয়ে আসে, কিন্তু যদি মাইক্রোভাস্কুলার বোন গ্রাফট দেওয়া হয়, মাইক্রোভাস্কুলার ফ্রি ফ্ল্যাপ, এখানে গ্রাফট বলবো না, মাইক্রোভাস্কুলার ফ্রি ফ্ল্যাপ মাধ্যমে যদি বোন দেওয়া হয় তাহলে আবার সবচেয়ে বেস্ট হয়। তো এই কমপ্লিকেশন গুলো এড়ানোর জন্য এবং সার্জারিটাকে একটু এক্সপার্ট যদি না হয় তাহলে আমরা অল্টারনেটিভ কিছু চিন্তা ভাবনা করতে পারি। যদি পেশেন্ট ইয়াং হয়, পেশেন্টের বয়স যদি কম হয়, তাহলে আমরা চিন্তা করবো যে ম্যান্ডিবলটা কিভাবে রাখা যায়। এই চিন্তা ভাবনা থেকে আসছে অ্যামিলোস্টোমা নতুন টেকনিক, যেটাকে আমরা বলতেছি ড্রেসিং মেথড। আমি আগে বলছি ইটস এ অল্টারনেটিভ সার্জিক্যাল অ্যাপ্রোচ ফর দ্য ট্রিটমেন্ট অফ অ্যামিলোব্লাস্টোমা। What are the purposes of dressing method? Absolutely, mainly we focus about these three topics for the purpose for the complete elimination of the tumor. আমার টার্গেট থাকতে হবে যে আমার টিউমারটাকে এখানে কিছু অংশ রাখা যাবে না। আমার টিউমার চলে গেল, আমার বোন লস হয়ে গেছে টিউমারের জন্য, তো আমার এখানে নতুন বোন তৈরি করতে হবে। এবং এই যে অ্যামিলোব্লাস্টোমা যে হাইলি রিকারেন্ট টিউমার, এটা যেন আবার না হয়। সো ফর প্রিভেন্ট রিকারেন্স, ফর প্রিভেনশন অফ রিকারেন্স, তিনটা পারপাসকে চ্যালেঞ্জ করে
তৈরি হয়ে গেছে যে মেথড, সেটা হচ্ছে ড্রেজিং মেথড, তাহলে আমাদের সাকসেস চলে আসবে। এখানে কিছু স্টেপ ফলো করা হয়, স্টেপ। এখানে আসলে বেসিক্যালি 4টা স্টেপ। ফার্স্ট স্টেজ ইজ ডিফ্লেশন, সেকেন্ড স্টেজ ইজ ইনিফ্লেশন, থার্ড স্টেজ ইজ ড্রেজিং, and last stage is continuous and regular follow-up. What is deflation? Deflation or modified marsupialization is another name, is modified type of marsupialization. I think you know about marsupialization. থার্ড ইয়ারে হয়তো পড়েছো যে মার্সুপিয়ালাইজেশন জিনিসটা কি, নাহলে আমি পরে একদিন এটা বুঝাই দিব আবার। ইজ ডান, এখানে সংজ্ঞাতেই দেখো, এখানে কিছু তথ্য আছে যেটা দেখলে তুমি বুঝতে পারবে। ইজ ডান ইন কেস অফ ইউনিসিস্টিক অ্যামরোস্টোমা। খেয়াল রাখতে হবে যেটা সলিড অ্যামরোস্টোমার ক্ষেত্রে আমরা ড্রেজিং এর সময় ডিফ্লেশন করা হয় না, প্রয়োজন হয় না। এই স্টেজটা সলিডের ক্ষেত্রে থাকে না, ইউনিসিস্টিক বা সিস্টিকের ক্ষেত্রে থাকে, ইউনিলোকুলারের ক্ষেত্রে থাকে। যেখানে কি করা হয়, এই যে সিস্টিক ওয়াল বলতে এখানে আসলে টিউমারের যে ইউনিসিস্টিক সেই ওয়ালটা, টিউমারের ওয়ালটা কিছু পোর্শন আমরা ফেলে দিই। টিউমারের উপরে কিছু বোন যদি থাকে ইনট্যাক্ট, সেই বোনটাকে ফেলে দেওয়া হয়। কিছু মিকোপেরিস্টিয়াম, তাহলে ওভারলাইং, টিউমারের উপর ওভারলাইং ওয়াল, বোন, মিকোপেরিস্টিয়ামকে রিমুভ করা হয় ইন অর্ডার টু রিলিজ দ্য ইন্ট্রাসিস্টিক প্রেশার। এই টিউমারের মধ্যে, যে ইউনিসিস্টিক যে টিউমারের মধ্যে ইয়ে থাকে, যে প্রেশার থাকে, সেটাকে রিলিজ করে দেওয়া হয়। এই প্রেশারটা যদি রিলিজ হয়ে যায় ভিতরে এই সিস্টিক ক্যাভিটির মধ্যে, তাহলে কি হবে, নিউ বোন ফর্মেশন হবে। ইট ফ্যাসিলিটেট দ্য ফর্মেশন অফ এ ক্লিয়ার বোনি আউটলাইন, নতুন বোন তৈরি হবে। দ্বিতীয় স্টেজ হচ্ছে ইনিকুয়েশন। এখানে কি করা হয়, হেয়ার টিউমার ইজ রিমুভড কমপ্লিটলি along with a portion of surrounding healthy bone and the bone cavity is kept open. মানে আমরা টিউমারটা নিয়ে আসবো, টিউমার নিয়ে আসার পরে সারাউন্ডিং হেলদি বোন আমরা কিউরেট করব, এবং আমরা বড় ভালকানাইট বার দিয়ে বোনকে আমরা ভালো করে মানে ডেব্রাইডমেন্ট করব। বোনের যে ওয়ালটা টিউমারের যে জায়গায় ছিল সেটাকে ভালো করে ক্লিন করব, এবং এটা আমরা কিন্তু প্রাইমারি ক্লোজ করি না, এটা আমরা সেকেন্ডারি হিলিং এর জন্য রেখে দিই। মানে বোন ক্যাভিটিটা এটা পুরোপুরি ক্লোজ করি না, উপরের দিকে আমরা কি করি, উপরের দিকে ওপেন রাখি। ক্লোজ করলে এখানে বোন ফর্মেশন হবে না, এটাকে আমরা মানে ওপেন রাখি, উপরে ক্যাভিটিটাই হবে, উপরে ওপেন থাকে। এখানে আমরা ইনিফ্লেশন পরে বা ডিফ্লেশনের পরে, আমরা অপারেশনের পরে কি করি, আমরা একটা লম্বা গজ প্যাক দিয়ে রাখি ফর হেমোস্টেসিস, মানে ব্লিডিংটা স্টপ করার জন্য আমরা অয়েনমেন্ট, অ্যান্টিবায়োটিক অয়েনমেন্ট দিয়ে আমরা একটা লম্বা গজে অয়েনমেন্ট লাগাই, সেই লম্বা গজটা ওখানে ক্যাভিটির মধ্যে প্যাক করে দেই ফর দ্য হেমোস্টেসিস। এটা আবার আমরা 2 দিন বা 3 দিন পরে গজটা বের করে ফেলে দেই, আর ক্যাভিটিটা ওপেনই থাকে। এটা আস্তে আস্তে নিচে থেকে বোন তৈরি হয়, বাট এই ক্যাভিটিটা একটু পেশেন্টকে বলে দিতে হবে যে ক্যাভিটিটা স্যালাইন দিয়ে, মাউথ ওয়াশ দিয়ে ইরিগেশন করতে হবে, যাতে করে খাবারটা ভিতরে ঢুকে থাকলে বের হয়ে আসে। এরকম করে পেশেন্টকে বলে দিতে হবে যেন সে বারবার ক্লিন করে। অথবা আমরা একটা বড় ক্যাভিটি হইলে যদি আমরা একটা তোমার অ্যাক্রিলিক দিয়ে, সেলফ কিউর অ্যাক্রিলিক দিয়ে একটা যদি আমরা অবটুরেটর বানাই দিই, তাহলে খাবারটা খাওয়ার সময় সে যদি অবটুরেটর পরে থাকে, তাহলে খাবারটা ভিতরে যাবে না। এখন ড্রেজিংটা কি, ড্রেজিং মেথডেরই একটা 3 নম্বর যে স্টেপ, সেটা হচ্ছে ড্রেজিং। এখানে কি করা হয়,
ইনিউক্লেশনের পরে এখানে তো কিছু বোন তৈরি হবে, এখানে কিছু স্কার টিস্যু তৈরি হবে। এখন আমরা যদি স্কার টিস্যু এসে এই ক্যাভিটির মধ্যে ঢুকে যায়, বনি ক্যাভিটির মধ্যে, তাহলে নতুন বোন আর তৈরি হতে পারবে না। এই জন্য আমরা কি করি, স্কার টিস্যু গুলা সরাই দিই। স্কার টিস্যু গুলা কি করি, সরাই দিই। আবার যদি স্কার টিস্যু সরাই দেওয়ার সাথে সাথে আবার কিছু আমরা যদি এই আবার যদি ভালো করে জায়গাটা ক্লিন করি, তাহলে দেখা যাবে কিছু যদি টিউমার সেল যদি থেকে যায়, তাহলে সেটাও মানে এই ড্রেজিং এর মাধ্যমে চলে আসবে। এখন এই ড্রেজিংটা মানে নদীর খননের মতো করে খনন করতে হবে, এটা কতদিন করব? এটা কিন্তু অনেকবার করতে হয়। কতদিন করতে হয়? এই যে ড্রেজিং মেথড 2 থেকে 3 মাস পর করতে হয়। কতদিন করতে হবে? আমরা প্রত্যেকবারে এই স্যাম্পলটা টেস্ট করব। আমরা যে স্কার টিস্যুটা রিমুভ করব, এটা টেস্ট করব। টেস্ট করে দেখব যে এখানে টিউমার সেল আছে কিনা। যদি হিস্টোপ্যাথোলজিস্ট বলে যদি নেগেটিভ, আমরা আবার 2 বার দেখব। পরপর 2 বার যদি নেগেটিভ হয়, তাহলে আমরা ড্রেজিংটা স্টপ করতে পারি। অথবা যদি আমরা দেখি যে না, নেগেটিভ আসতেছে কিন্তু আমার এখানে বোন তৈরি হচ্ছে না সাফিসিয়েন্ট, আরো বোন দরকার, তাহলে আমরা এখানে অপারেশন করে আবার স্কার টিস্যু সরাই ফেলবো। মানে এটা অনেক ঝামেলার ট্রিটমেন্ট, বাট এটা অনেক বেনিফিট আছে। হ্যাঁ, যে বেনিফিটটা হচ্ছে ন্যাচারাল বোনটাকে সেভ করা। তবে ইনিউক্লেশন আমি আবার বলি, এই যে স্টেপ গুলার মাঝখানে কিন্তু গ্যাপ থাকবে, ঠিক আছে? তাহলে আমরা ডিফ্লেশন এর পরে ইনিউক্লেশন করবো 2 থেকে 3 মাস পরে, ইনিউক্লেশনের পরে ড্রেজিং করবো 2 থেকে 3 মাস পরে। একটা ড্রেজিং এর সাথে আরেকটা ড্রেজিং এর ডিফারেন্সও থাকবে 2 থেকে 3 মাস পরে, ঠিক আছে? আর এই ডিফ্লেশন স্টেজটা অনলি ফর ইউনিসিস্টিক অ্যানভাস্টোমা। এখানে মাল্টিসিস্টিক অ্যানভাস্টোমাতে আমরা সরাসরি যাব ইনিউক্লেশনে, তারপরে ড্রেজিং, আর দেন ফলো। ফলোআপটা আসলে আমরা শুরু করব কখন? যদি দেখি begins after negative histopathological report into successive dredging or until the cavity is filled up with bone, with sufficient bone. তাহলে কন্টিনিউয়াস এন্ড রেগুলার ফলোআপ শুরু হবে তারপরে, যে আমরা পেশেন্টকে তখন হয়তো 6 মাস পর একটু চেক আপ করলাম, আমরা এক্সরে করে দেখলাম যে এটা আবার রিকারেন্স হচ্ছে কিনা, পেশেন্টের কোনো কমপ্লিকেশন হচ্ছে কিনা। কিন্তু সেই ফলোআপটা শুরু করার আগে আমাদের কি করতে হবে? আমাদের দেখতে হবে হিস্টোপ্যাথোলজিক্যাল রিপোর্ট, হ্যাঁ, ইনটু সাকসেসিভ হিস্টোপ্যাথোলজিক্যাল রিপোর্ট যদি নেগেটিভ থাকে, অথবা আনটিল দ্য ক্যাভিটি ইজ ফিলড আপ উইথ বোন, অথবা ক্যাভিটিটা যদি বোন দ্বারা যদি ফিল আপ সাফিসিয়েন্টলি না হয়। ডায়াগ্রামটা আসলে ড্রেজিং মেথডের একটা ডায়াগ্রাম। হ্যাঁ, এখানে আমরা একটা ডায়াগ্রামটা একটু বোঝার চেষ্টা করি। সেটা হচ্ছে যে প্রথমে ধরো এটা একটা টিউমার, এই লাল চিহ্নিত দাগটা একটা টিউমার। তাহলে এখানে আমরা যদি ডিফ্লেশন করি, হ্যাঁ, ডিফ্লেশন যদি করি, সেটা কি করি? এই ধরো টিউমারের উপরে একটা উইন্ডো করলাম, বোন সরাই দিলাম, আমরা মিউকোজা সরাই দিলাম, দিয়ে ওপেন রাখলাম, তাহলে এখানে কি হবে? ভিতরে যে প্রেশার সেটা চলে যাবে, প্রেশারটা, ফ্লুইড থাকলে ফ্লুইডটা বের হয়ে চলে আসবে। তখন কি হবে? এই টিউমারের বাইরে দিয়ে কিছু এখানে বোন তৈরি হবে। হ্যাঁ, এখানে এই যে বোন দেখা যাচ্ছে, তখন আমরা কি করব? ইনিউক্লেশন করবো, মানে এই যে লাল অংশটা যে টিউমারের, এই টিউমারটা সরাই ফেলবো, মানে ইনিউক্লেশন করব। আর যদি আমি বলছি যে সলিড হয়, তাহলে আমরা ডিফ্লেশন করব না, সলিডে সরাসরি ইনিউক্লেশন করব। আর তারপরে আমরা কিসে যাব? ড্রেজিং মেথডে। ড্রেজিং মেথডে দেখা যাচ্ছে তাহলে কি, এই যে ব্লু কালারের যেটা দেখা যাচ্ছে এটা হলো স্কার টিস্যু, এবং তারপরে স্কার টিস্যু সরানোর পরে আমরা কিছু বোন কিউরেট করব, সরাই ফেলবো। কারণ এই যে লাল লাল দেখা যাচ্ছে, লাল লাল যে বিন্দু বিন্দু দেখা যাচ্ছে,
এগুলো হচ্ছে যদি টিউমারে কিছু সেল বা কোষ যদি থেকে যায়, সেটা হচ্ছে এই ড্রেজিং এর সময় চলে আসবে। আলটিমেটলি আস্তে আস্তে এরকম একটার পর একটা ড্রেজিং এর মাধ্যমে এরকম লেয়ার বাই লেয়ার বোন তৈরি হবে। হ্যাঁ, এই সুন্দর একটা মেথড। পেশেন্ট দেখাই, এরকম তোমার সোয়েলিং একটা পেশেন্ট ধরো আসছিল, একটা এক্স-রে ছবি দেখাই ওপিজির। দেখো একটা ইউনিসিস্টিক মনে হচ্ছে, এখানে তোমার একটা লুকিউল, এখানে দাঁত দেখা যাচ্ছে একবারে লোয়ার বর্ডারে চলে গেছে ডিসপ্লেস হয়ে। হ্যাঁ, এখানে দেখো থার্ড মোলার নাই, তার মানে বয়স অনেক কম, অনেক এক্সপান্ডিং, অনেক সোয়েলিং হিউজ। এটা কি আমরা ডিপ্রেশন ড্রেজিং মেথডে করেছিলাম। দেখো এই পেশেন্টের এখানে বোন কত সুন্দর, টিউমার নাই, কত সুন্দর বোন তৈরি হয়ে গেছে। আলটিমেটলি এখানে পুরা আস্তে আস্তে কর্টিক্যাল বোনও তৈরি হয়ে গেছে, সুন্দর কর্টিক্যাল বোন তৈরি হয়ে গেছে। সো এই ড্রেজিং মেথডের জাদু এখানে। খুব ধৈর্য সহকারে করতে হয়, পেশেন্টের অনেক ধৈর্য দরকার হয়। তবে আসলে এত বড় অপারেশন করতেছি ঠিক আছে, কিন্তু পেশেন্টের অনেক মোটিভেশন দরকার। তো বেশিরভাগই ক্ষেত্রেই পেশেন্ট যদি কোঅপারেটিভ হয়, আসলে ইনহিবিশনটা মানে অজ্ঞান করে করতে হয়, জিয়ে দিয়ে করতে হয়। বাকি ডিপ্রেশন এবং ড্রেজিং এগুলো সব লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে করা যায়, লোকাল অ্যানেস্থেসিয়া উইথ সেডেটিভ। আর যদি ইনহিবিশনটা লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে সেডেটিভ দিয়ে করা যায়, যদি পেশেন্ট যদি কোঅপারেটিভ হয় এবং যদি টিউমারটা খুব বেশি বড় না হয়, তাহলে অল দ্য প্রসেস আসলে লোকাল অ্যানেস্থেসিয়া প্লাস সেডেশন দিয়ে সম্ভব। আর যদি টিউমারটা যদি একটু বড় সাইজ হয়, তাহলে ইনহিবিশনটা আমরা লোকাল জিএ দিয়ে করতে পারি। আর বাকি যে প্রসেস গুলো অর্থাৎ ডিপ্রেশন বা মার্সুপেরেশন আর হচ্ছে তোমার ডেজিং গুলো, এগুলো তোমার লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে পসিবল। সো এটা মানে খুব বেশি ঝামেলার কিছু নেই। ক্যালসিফাইং এপিথেলিয়াল ওডোন্টোজেনিক টিউমার বা পিনবর্গ টিউমার, এটা অ্যামলোবাস্টোমার মতোই আনকমন। আমি নেক্সট ক্লাসে এই পিনবর্গ টিউমার শুরু করব। আজকে এ পর্যন্তই, আজকে ক্লাসটা শেষ করতেছি। আশা করি অ্যামলোবাস্টোমা একটু ইম্পর্টেন্ট টিউমার, এটা ভালো করে দেখে নিবা। এটা ট্রিটমেন্টের সম্বন্ধে, ড্রেজিং মেথড সম্বন্ধে ভালো করে পড়বা। হ্যাঁ, তাহলে তোমরা দেখো ইনহিবিশন একটা টিউমার বা সিস্টিক লাইনিং এখান থেকে সরানো হয়েছে আর কি, বনি ক্যাভিটি থেকে, বন থেকে সরানো হয়েছে ইনহিবিশন। তো হিস্টোপ্যাথোলজিক্যাল টাইপ গুলো দেখে নিবা, সলিড অ্যানজিওস্টোমার, ইভেন ইউনিসিস্টিক অ্যানজিওস্টোমার, রেডিওগ্রাফিক ফিচার্স গুলো ভালো করে পড়বা, এগুলো আগের ক্লাসে বলছিলাম। আজকে এই পর্যন্তই, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ক্লাস জন্য ইনভাইটেশন থাকলো নেক্সট ক্লাসের। আল্লাহ হাফিজ।